আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটা বেশিরভাগ শিক্ষার্থীরই ভালো লাগবে না, কারণ ভিডিওটা রিয়ালিস্টিক হতে চলেছে। এবং আমি আপনাদের এমন কিছু অভ্যাস সম্পর্কে বলবো, যে অভ্যাসগুলোর কথা শুনলে আপনাদের হয়তোবা খারাপ লাগতে পারে, এবং এমন কিছু অভ্যাস তৈরি করতে বলবো, যেগুলো তৈরি করতে গেলে আপনার পরিশ্রম হবে, আল্টিমেটলি খারাপ লাগবে। আল্টিমেটলি এই ভিডিওটা ভালো নাও লাগতে পারে। তবে কিছু সংখ্যক শিক্ষার্থী থাকবে যাদের এই ভিডিওটা আসলেই কাজে লাগবে, এবং আমার বিশ্বাস লাগতে পারে। আমি আপনাদের টাইটেলে যেটা লিখেছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কি করা উচিত? আমি আপনাদের যদি বলি যে পড়াশোনার পাশাপাশি আপনাদের ২ টা কাজ করা উচিত। ২ টা কাজ করার পূর্বে সৎভাবে আপনাকে নিজের খরচ নিজে বহন করা উচিত, নাম্বার 1। নাম্বার 2, অন্ততপক্ষে ৳১,০০,০০০ আপনার সেভিংস করা উচিত। একদম এটা হচ্ছে, আমি যা কিছু বলবো সবকিছুর সারমর্ম। আপনার নিজের সারভাইভ নিজে করা উচিত। মানে আপনার ব্যয়ভার নিজের বহন করা উচিত, এবং আপনাকে কমপক্ষে 4th ইয়ার কমপ্লিট হতে বা অন্তত 4th ইয়ারের রেজাল্ট পেতে আপনার কমপক্ষে ৳১,০০,০০০ সঞ্চয় রাখা উচিত। আমার হিসেবে ৳২,০০,০০০ রাখা উচিত। তো অনেকেরই ক্যাপাসিটি অতটুকু নাও থাকতে পারে। ৳১,০০,০০০ আপনাদের অন্ততপক্ষে সেভিংস রাখা উচিত। এখন আমি ব্যাখ্যাটা করি। দেখেন, যারা অনার্সের শিক্ষার্থী, আমি আমার নিজেরও বন্ধু-বান্ধবদেরও দেখেছি, এবং আমার জুনিয়র, সিনিয়র প্রায় অনেককেই দেখি। সেটা হচ্ছে অনার্স পড়া চলাকালীন সময়ে তারা বাসা থেকে টাকা নেয়। আ তাদের আত্মসম্মানে বাধে কিনা এই বিষয়টা আমি জানি না। তবে আমার মনে হয় আপনাদের যেহেতু এত বয়স হয়ে গেছে, আপনারা যেহেতু অনার্সের শিক্ষার্থী, সো বাসা থেকে টাকা নেওয়াটা একটু আত্মসম্মান এর বিষয়টাও চিন্তা ভাবনা করে দেখেন। যদিও তারা আপনার বাবা-মা, তবে বাসা থেকে টাকাটা না নেওয়াই আপনার জন্য মনে হয় ভালো হবে, এবং আপনার আত্মসম্মানে কিছুটা হলেও মর্যাদা বৃদ্ধি করবে এই বিষয়টা। আর আপনারা কিন্তু চাকরির জন্য প্রস্তুতি নিবেন। সো এখন আপনি যদি নিজের খরচ নিজে বহন করেন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। কিভাবে শিখতে পারবেন? এখন নিজের খরচ নিজে বহন করার জন্য এবং সঞ্চয় করার জন্য কি প্রয়োজন? টাকা প্রয়োজন না? এখন টাকা যদি সৎভাবে আপনি ইনকাম করেন, তাহলেই আপনার জন্য লং টার্মে এটা বেনিফিশিয়াল হবে, অন্যথায় হবে না। এখন টাকা ইনকাম করার জন্য আপনি কি করতে পারেন? একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি করতে পারে? আমি নিজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সো আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে পার্সোনালি কোনো দুশ্মনি বা শত্রুতা নাই আপনাদের শিক্ষার্থীদের। সো আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলছি, দেখেন, টাকা ইনকাম করার জন্য আপনি কি করতে পারেন? আমরা সবাই জানি, এটা পাবলিকলি কেউ বলে না, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে সবচেয়ে অবহেলিত। আর ২০১৬ সালের রিপোর্ট অনুযায়ী আ এবং মনে হয় ১৬ বা ১৮ হবে। ২০১৮ সালের বা ২০১৬ সালের রিপোর্ট অনুযায়ী, আরেকটা রিপোর্ট ২০২১ সালে আসছিল। এটা প্রথম আলো এবং ডেইলি স্টারে আসছিল। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পিছনে সবচেয়ে কম খরচ করা হয়, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে বিএম কলেজের শিক্ষার্থীদের পিছনে সরকার বা সিস্টেম যত টাকা খরচ করে প্রতিজন শিক্ষার্থীর, তার থেকে ৫ ভাগের ১ ভাগ, মানে 20% টাকা খরচ করে একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পড়া শিক্ষার্থীদের পিছনে। বুঝতে পেরেছেন? এটা কিভাবে বললাম? এটা তারা প্রতিবেদন প্রকাশ করেছে, সেখান থেকে দেখলাম। মোট বাজেটের হিসাবে আরকি একজন শিক্ষার্থীর পেছনে কত টাকা খরচ করে। আচ্ছা যাক, সেটা আলাদা বিষয়। এখন কথা হচ্ছে, আপনারা যে নিজের টাকা নিজে মানে আয় রোজগার করবেন, কিভাবে করবেন? এবং এটা চাকরির ক্ষেত্রে আপনারা কিভাবে কাজে লাগাবেন? অনার্স লাইফে যেই শিক্ষার্থীরা নিজে ইনকাম করে চলতে পারে, পাশাপাশি পরিবারকে সাপোর্ট করতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারাই চাকরির লাইফে, চাকরির কম্পিটিশনে এগিয়ে থাকে। কারণ তারা অনেক বিষয় ফেস করে, যেগুলো যারা শুধুমাত্র পড়তেছে, পড়াশোনা স্টাডির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, তারা করে না। এমন না যে যারা শুধুই পড়ছে তারা কিন্তু কম্পিটিশনে নাই। তারাও কম্পিটিশনে আছে। তবে রেশিওটা তুলনা করেন, যারা শুধু পড়াশোনা করে চাকরির জন্য এবং শুধু একাডেমিক পড়াশোনা করে, তারা কিন্তু আ তারা তাদের যতটা পার্সেন্টেজ, মনে করেন তারা ১০% চাকরিতে মানে ভালো করে। আর যারা হচ্ছে অনার্স লাইফেই নিজের, মনে করেন, ইনকাম নিজে করে, তারা ৯০% ক্ষেত্রে চাকরিতে ভালো করে। বেশিরভাগ শিক্ষার্থীর কথা বলতেছি। এখন অনার্সের পাশাপাশি আপনি কি করতে পারেন? জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সবার মনে একটাই প্রশ্ন আসবে, একটাই সলিউশন আসতে পারে। সেটা হচ্ছে টিউশনি করতে পারেন। অনেকে এটা করেনও। তো যারা টিউশনি পান তাদের জন্য কিন্তু কোনো ব্যাপার না। যেমন আমার জন্য কোনো ব্যাপার না। কারণ আমি
খুব ইজিলি টিউশনি পাই, কারণ আমি অনেক দিন থেকে টিউশনি করাই। আমি ক্লাস 10 থেকে টিউশনি শুরু করছি, ক্লাস 1 এর বাচ্চা থেকে, ক্লাস 1 এর নিচেও যারা এখনো 1 এ ঢোকেনি, মানে তখন যারা ঢুকতো না তাদেরকেও পড়াইতাম। সো আমার ছোট থেকে যেহেতু টিউশনি পড়ার একটা ভাইব ছিল আমার গ্রামে, আমার অঞ্চলে, সো আমার টিউশনি পাওয়াটা অতটা জটিল বিষয় ছিল না। আমি চাইলেই পড়াইতে পারতাম, আমার কাছে সবাই আসতো। তো এটা হচ্ছে বিষয়। অনেকেই কিন্তু টিউশনি পান না, অনেকে টিউশনি আবার করতে পছন্দও করেন না। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? অনেকেই ফ্রিল্যান্সিং করেন। ফ্রিল্যান্সিং করার জন্য কি করেন? একটা দামি মোবাইল নেন, অথবা কি করেন? একটা কম্পিউটার নেন, অথবা কি করেন? একটা ল্যাপটপ নেন। সো এগুলো কাজ করবেন না। দেখেন, ফ্রিল্যান্সিং করাটা এত সহজ না। চাকরি পাওয়ার তুলনায় ফ্রিল্যান্সিং এ কাজ করা এবং ফ্রিল্যান্সিং এ টিকে থাকা, আয় রোজগার করা অনেক বেশি টাফ। চাকরি পাইতে আপনাকে একবার নাকানি চুবানি খাইতে হবে, কিন্তু ফ্রিল্যান্সিং এ টিকে থাকতে আপনাকে প্রত্যেকটা ভার্সনে নাকানি চুবানি খাইতে হবে। প্রত্যেকটা ভার্সনে আপনাকে শিখতে হবে। চাকরির ক্ষেত্রে আপনি একবার শিখবেন, ভালো করে গুছিয়ে পরীক্ষা দিবেন, চাকরি পাই নেবেন, এরপরে আপনি ওটা কন্টিনিউ করবেন। ফ্রিল্যান্সিং এ এরকম না। আপনি সাকসেসফুল হওয়ার পরও আপনাকে কন্টিনিউয়াস লার্নিং প্রসেসে থাকতে হবে। আচ্ছা, তো এখন ফ্রিল্যান্সিং এ কি করতে পারেন? অনেকে ডিজিটাল মার্কেটিং করতেছে, অনেকে গ্রাফিক্স ডিজাইনিং করতেছে, অনেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আছে। আমি নিজে পার্সোনালি সাইবার সিকিউরিটিতে আছে, অনেকে আবার ওয়েবসাইট ডেভেলপমেন্টে আছে, অনেকে অনেক কাজে আছে, অনেকে আবার বুস্টিং এ আছে। বুস্টিংটাই মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা অংশ। ঠিক আছে? অনেকে রোবোটিক্সে আছে, অনেকে চ্যাটবটে আছে। ঠিক আছে? অনেকে অনেক সেক্টরে আছে। আর আল্টিমেটলি 100 জনের মধ্যে 99 জন এই সেক্টরগুলোতে আসে, ফেল করে। এইভাবে যতজন পাস করে, এরকম 100 জনের মধ্যে আবার 99 জন পরবর্তীতে সার্ভাইভ করতে পারে না। অর্থাৎ একক, দশক, শতক, হাজার, 10,000 জনের মধ্যে আল্টিমেটলি একজন সার্ভাইভ করতে পারে অনলাইনের ফ্রিল্যান্সিং জগতে। আপনি বলতে পারেন রেশিওটা এত কমায় দিলেন। হ্যাঁ, আসলে এটা বাস্তব সত্যতা। অনেক কোম্পানি, অনেক প্রতিষ্ঠান, অনেক ব্যক্তি, অনেক ব্যক্তিবর্গ তারা অনলাইনে আছে, এমন না যে তারা প্রফিট করতেছে। তারা আছে, লস করতেছে, 2-1 বছর লস করবে, তারপর মার্কেট থেকে অটোমেটিক্যালি সরে যাবে। আপনি যাদেরকে দেখে সাকসেসফুল মনে করেন, তাদের সবাই সাকসেসফুল না। বুঝতে পেরেছেন? তাদের মধ্যে 99% সাকসেসফুল না। তারা প্রজেক্টটাকে চালাচ্ছে এই আশায়, হয়তোবা 2 বছর পর সেটা প্রফিটেবল একটা বিজনেস হবে। কিন্তু 2 বছর পর যখন কন্টিনিউয়াস লস করতে থাকে, তখন কি করে? ওটা বন্ধ হয়ে যায়। আর যদি সত্যি, সত্যি লাভ করে, সেক্ষেত্রে ওটা থেকে যায়। তবে সত্যি, সত্যি লাভ করে এরকম প্রতিষ্ঠান খুবই কম আছে। আচ্ছা, যেটা বললাম, ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিং এর মধ্যে আমি তো সবকিছু জানি না। সো আমি যে ফিল্ডে আছি, আমার মনে হয় এই ফিল্ডে হিউজ অপরচুনিটি আছে। আপনারা যদি চান, তাহলে কিন্তু সাইবার সিকিউরিটিটা এই ফিল্ডে আসতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে, সাইবার সিকিউরিটি পড়তে, এইটা লার্ন করতে, এটা আপনাকে আপনার অ্যাডপ্ট করতে যতটুকু সময়, যতটুকু মেধা প্রয়োজন, আর যত টাকা প্রয়োজন প্রপার স্কিল অর্জন করতে, সো আপনার অনেক টাকা চলে যাবে, আলটিমেটলি আপনার পড়া হবে না। সো এটা নাও করতে পারেন। এমন কিছু করবেন যেটা খুবই সহজ না, এবং এমন কিছু করবেন যেটা খুব কঠিনও না। আপনি এমন কিছু করতেছেন যেটা সবাই করতেছে। ফর এক্সাম্পল, বর্তমানে ডিজিটাল মার্কেটিং সবাই করতেছে। তো আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ মোটামুটি দক্ষ হন, তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং এ পারবেন না। আপনি যদি মনে করেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও তে মোটামুটি পারদর্শী হন, পারবেন না, কারণ এটা সবাই করতেছে। গ্রাফিক্স ডিজাইনে আপনি মোটামুটি লেভেল পারেন, এটা সবাই করতেছে। এইটা করলে আপনি টিকে থাকতে পারবেন না। এমন কিছু করতে হবে যেটা সবাই করে না, আবার এমনও না যে কেউ করতে পারে না। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারেন, তারপরে বাগ ফিক্সিং করতে পারেন, হ্যাঁ? তারপর অন্যান্য বিষয়গুলো, প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারেন। এগুলো সবাই করতে পারে না। সো এইগুলো আপনি যেকোনো একটা স্কিল নেন। আচ্ছা, আরেকটা বিষয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজ পায় না কেন বলেন তো? অনেক শিক্ষার্থী, আমার অনেক পরিচিত, কাজ পায় না কেন জানেন? কারণ তারা কোনো কিছু শিখতে চায় না। এখন বলতে পারেন যে আপনি তো শিখতে চান, তা আপনি কেন পান না? আসলে আপনিও শিখতে চান না। আমার একটা অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স আপনাকে শেয়ার করছি। আমি যখন সাইবার সিকিউরিটি পরীক্ষা দিতে গিয়েছিলাম, প্রথম পরীক্ষাটা আমাদের অনলাইনে নেওয়া হয়। নৈর্ব্যক্তিক পরীক্ষা, এমসিকিউ টাইপের। ঠিক আছে? সো ওই পরীক্ষা যদিও অনলাইনেই নেওয়া হয়। সো আমার ওই সময় হাতে ল্যাপটপ বা পিসি কোনটাই ছিল না। আর মোবাইল দিয়ে এটা পরীক্ষাটা তারা আরকি করতো না, অ্যালাও করতো না। মানে মোবাইল দিয়ে গ্রহণ করতো না। কারণ যারা এই ফিল্ডে আসবে তাদের তো অবশ্যই পিসি বা ল্যাপটপ থাকা বাধ্যতামূলক ছিল। এখন আমার কাছে ছিল না। এখন বলতে পারেন, আপনি তাহলে শিখছেন কিভাবে? আমি যার কাছে ছিলাম, মানে রুম শেয়ার করছিলাম, তার ছিল। এবং আমার পার্সোনালিও মানে কম্পিউটার ছিল, কিন্তু ওই কম্পিউটারটা দিয়ে পরীক্ষা দেওয়ার মতো একটা পরিবেশ যে ওটা ছিল না, কারণ আমার নেটের সমস্যা ছিল তখন। সো আর আমি তখন বাসায়ও ছিলাম না, ছিলাম বাইরে। সো ওইখান থেকে কম্পিউটার কিভাবে সংগ্রহ করব? সো আমি আর কি একটা যাই, ওই
কম্পিউটার শেখাই এমন একটা প্রতিষ্ঠানে যাই, আমি নামটা বলছি না। তো ওইখানে যাই যেন পরীক্ষাটা দিতে পারি। তাদের সাথে আগে থেকে যোগাযোগ করে রাখছিলাম, এবং শুধু আমি না, এই কাজটা আরো অনেকেই করছে। মোটামুটি ওইদিন যেদিন আমি পরীক্ষা দিতে যাই, আমরা মোটামুটি 30 জন শিক্ষার্থীর মতো ছিলাম। 30 জন ক্যান্ডিডেট ছিলাম, শিক্ষার্থী না। তো যারা পরীক্ষা দিতে গিয়েছিলাম, তো ওইখানকার মধ্যে দু একজন বলতেছিল যে আমি যদি এই এমসিকিউ পরীক্ষাটা পাশ করতে পারি, তাহলে আহ, মানে পেপেলের জন্য, তাহলে আমি পরবর্তীতে ভালো করে পড়ে এই চাকরিটার জন্য ভালো করে পড়বো। আমি মনে মনে বলতেছিলাম, আপনি যদি আগে থেকেই ভালো করে পড়তেন তাহলে এমসিকিউ পরীক্ষাটা পাস হয়ে যাইতেন এবং পরবর্তীতে চাকরিটা পেয়ে যেতেন। আপনাকে আগে চাকরি দিবে, আপনি আগে 2-3টা পরীক্ষা পাস করবেন, তারপর ভালো করে পড়বেন। আগে ভালো করে পড়েন, তারপরে অটোমেটিক্যালি আপনি পাস করবেন। আর কাকতালীয় ভাবে ওই যে পরীক্ষাটা ছিল, ওই পরীক্ষাটাতে আমাদের ওইখানকার মধ্যে শুধু আমি একাই টিকছি, বাকি কেউ টিকেনি। যাই হোক, আর ওইখানকার মধ্যে তখন এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার মনে হচ্ছিল যে আমি সবচেয়ে দুর্বল শিক্ষার্থী। আমার আর কি এটা দেখে মনে হচ্ছিল কেমন, আমি এমনি হচ্ছে টি শার্ট পরে চলে গিয়েছিলাম, নর্মাল জুতা পরে, যেগুলো আমি সাধারণত পরি। আর নর্মাল প্যান্ট পরে গিয়েছিলাম। আর যারা ওখানে বাকিরা পরীক্ষার্থী ছিল, তো আমি জানি যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষা, তো আমাকে ওইভাবে ফর্মাল ড্রেস পরার কোনো দরকার নেই। যখন আমাদের ভাইবা হবে তখন আমি ওইভাবে ড্রেস মেনটেন করে যাব, বা যখন একটা নির্দিষ্ট হলে পরীক্ষা হবে তখন একটু ফিটফাট হয়ে যাব। এমনি যেহেতু আমি কম্পিউটার স্ক্রিনে পরীক্ষা দিব, সো আমার এখানে ড্রেসটা কোনো বিষয় না। তো অনেকেই ড্রেস পরে গেছিল, চশমা, ফর্মাল ড্রেস, তাদেরকে দেখে আমার মনে হচ্ছিল আরে বাবা আমি কোথায় চলে আসছি। যাই হোক, সেটা আলাদা বিষয়। এখন আপনারা এই ফিল্ডে আসতে পারেন। এখন শিক্ষার্থীরা করে কি, শিক্ষার্থীরা হচ্ছে ঠিকঠাক মতো পড়ে না। আর আরেকটা বিষয় হচ্ছে তারা এনশিওর হয়ে নিতে চায় আগে থেকে। আমার সাথে অনেকে যোগাযোগ করে বলে যে আমি ওইটা পড়বো, আপনি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন যে ওইটা পড়লে আমি চাকরি পাবো। এখন নিশ্চয়তা কিভাবে দেবো? আপনি 4 বছর ধরে অনার্স করতেছেন, আপনি কলেজে যে জিজ্ঞেস করতে পারবেন যে 4 বছর আমি অনার্স করতেছি, আমাকে নিশ্চয়তা দেন যে চাকরি পাবো। এখন আপনি যদি ভালো করে পড়েন, আপনি যদি চাকরিতে অ্যাপ্লাই করেন, ঠিক প্রসেস মেনটেন করেন, কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না থাকেন, তাহলে আপনি চাকরি পাবেন। আর আপনি যদি হচ্ছে আপনার যেই করণীয় সেইটা না করেন, তো আপনাকে তো আর কলেজ চাকরি আনে পকেটে ঢোকাই দিবে না। ঠিক একইভাবে আমাদের কোম্পানিতে, আমাদের সেক্টরে অনেক লোক নিয়েছে। আমরা বর্তমানে 26 জনের একটা টিম আছে, আমি বাদ দিয়ে 25 জন। এই 25 জন আমরা মানে একসাথে কাজ করতেছি, 26 জন। ঠিক আছে? সো এখানকার মধ্যে আমার পরিচিত বলতে আত্মীয় এবং ফ্যামিলি থেকে কেউ নাই। অনেকেই ট্রাই করতেছিল, আমার বন্ধু-বান্ধব এবং আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে কয়েকজন। সো তাদের কথা হচ্ছে তারা আসবে, তারা শিখবে। কিন্তু আমাকে নিশ্চয়তা দিতে হবে যে আমি তাদেরকে কাজ দেব। আমার কথা হচ্ছে আমি নিশ্চয়তা দিতে পারবো না। যদি আপনার দক্ষতা থাকে, আপনি আসেন, পরীক্ষা দেন, একসাথে কাজ করি। যদি দক্ষতা না থাকে তাহলে আপনাকে নিয়ে কি আমি বোঝাও হয়ে বেড়াবো? ঠিক একইভাবে যেটা আমি আমার ক্ষেত্রে চিন্তা করতেছি, সেটা অন্য কোম্পানির ক্ষেত্রেও তারা চিন্তা করে। আপনি একটা কোম্পানিতে কাজ করবেন, তারা ৫ বছর ধরে একটা বিজনেস ইন্ডাস্ট্রি দাঁড় করাইছে। আপনি ঠিকঠাক মতো কাজ করতে পারেন না। এখন তারা আপনাকে হায়ার করবে যেখানে তারা একদম স্কিলড লেবার পাচ্ছে, সেখানে আপনাকে দিয়ে কেন কাজ করাবে সেম বেতনে? মনে করেন আপনি ড্রাইভিং করবেন। হুম, সো একজন সার্কুলার দিছে যে আমার একটা ড্রাইভার প্রয়োজন যে গাড়ি চালাবে। কোথা থেকে? কথার কথা, ঢাকা থেকে তেঁতুলিয়া। এখন আপনি গেছেন যে আমার তো গাড়ি নাই, হ্যাঁ, আমাকে গাড়িটা দেন, আমি ঢাকা থেকে তেঁতুলিয়া যাব, আপনার এখানে গাড়ি চালাইতে চালাইতে আমি শিখে নিব। এখন যার গাড়িটা, সে তো চিন্তা করতেছে আমার 20 লাখ টাকার গাড়ি ওকে যদি দিয়ে দেবো, অ্যাক্সিডেন্ট করলে আবার জরিমানা আমিই খাবো, কোনো দরকার আছে? তার থেকে যে গাড়ি চালাতে ইতিমধ্যেই জানে ভালো করে, হ্যাঁ, তাকে আমি দিই। বেতন তো দুজনকেই দিতে হবে। ঠিক একইভাবে আপনি চাকরিদাতাদের কাছ থেকে জানতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন যে আপনি কাজ করতে করতে শিখে নিবেন। কেন? আপনি ওই ইয়াটার মতো হয়ে গেলেন না যে আপনি গাড়ির ড্রাইভিং এর চাকরি নিতে গেছেন আর বলতেছেন আমি শিখে নেবো। আপনার শেখানোর জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন, এবং শেখানোর জন্য আলাদা একটা পর্ব রয়েছে। আপনি আগে শিখে সুন্দর করে তারপর চাকরির জন্য এপ্লাই করবেন যে আমি সুন্দর করে গাড়ি চালাইতে জানি, এভাবে আমি অমুক প্রতিষ্ঠান থেকে গাড়ি চালিয়ে আসছি, এই দেখেন আমার সার্টিফিকেট, এখন আমাকে একটা চাকরি দরকার, আপনি চাইলে আমাকে দিতে পারেন চাকরিটা। তখন না সে মনে করবে যে না ঠিক আছে। এখন আপনি তার কাছে যাই যদি বলেন যে আমি আপনার কাছে সম্পূর্ণটাই শিখবো, আমি খালি একটু জানি, ভালো করে গাড়ি চালাইতে জানি না, তো আপনাকে দিবে নাকি গাড়ি? ঠিক একইভাবে আপনাকে কোনো ইন্ডাস্ট্রিতে বসতে দিবে না। কেন? কারণ তারা ওটা খুব কষ্ট করে ওই ইন্ডাস্ট্রিটা দাঁড় করায়। আপনি আপনি যাই ওখানে কোনো ফাউল করে দিলেন, কোনো সমস্যা করে দিলেন, তাহলে তো হইল না। এখন বলতে পারেন কোনো ইন্ডাস্ট্রি সম্পর্কে তো কোনো ব্যক্তির পূর্ণাঙ্গ ধারণা নাও থাকতে পারে। হ্যাঁ, আপনি ১০০ র মধ্যে ৮০ পারেন, ২০ আপনাকে শিখায় দেওয়া হবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে হয় উল্টা।
আমি ১০০-র মধ্যে মাত্র ২০ পারি। আপনাকে আমি এখন চাচ্ছি যে আমাকে ৮০ শিখাই দিবে। তো এতটা লম্বা তো বিষয় শিখাই দিবে না। অনেকে আমি পোস্ট করেছিলাম না কিছুদিন আগে একটা পোস্ট, যে সাইবার সিকিউরিটি পদে লোক প্রয়োজন আর অন্যান্য পদের প্রয়োজন। এখন অনেকে জিজ্ঞেস করতেছে সাইবার সিকিউরিটি কি? এখন যে এই প্রশ্ন করে সাইবার সিকিউরিটি কি? তো সে আর কি কাজ করবে? আর যে কাজ শিখেছে তাকে কি আর বলতে হবে নতুন করে সাইবার সাইবার সিকিউরিটি কি? আমি বলেছিলাম বাগ ফিক্সিং এর লোক দরকার। এখন অনেকে জানে না বাগ ফিক্সিং কি। এখন যে বাগ ফিক্সিং কি জানে না, সে আসে আমার কি হেল্পটা করবে বলেন? অন্তত তো আপনাকে জানতে হবে। হ্যাঁ? তারপরে না আপনি আমাকে হেল্প করবেন, কাজ করবেন, বেতন দিব, ওটা তো পরের হিসাব। এখন আপনাকে তো আমি শিখাই দিয়ে মানে বেতন দিব না। আপনাকে শিখাইও দেব, আপনাকে বেতনও দেব। আপনাকে আগে শিখতে হবে। সো একইভাবে আপনি কোনো চাকরিতে এপ্লাই করলে বা আপনার কোনো জব প্রয়োজন হলে ওই জব সম্পর্কে নলেজ নেন। ওইটা সম্পর্কে কিছু এক্সপেরিয়েন্স গ্যাদার করেন। 100% করতে পারবেন না, অন্তত 50% পার করেন। তারপরে আপনার বাকি এগুলো হবে। আরেকটা বিষয়, কাজ করবেন। ২ নাম্বারে বলছিলাম কি ফ্রিল্যান্সিং। ৩ নাম্বারে আপনি যেকোনো আলাদা কাজ করতে পারেন। এটা আপনার রুচি অনুযায়ী। আপনি হয়তোবা গ্রামে থাকলে কোনো ব্যবসায় জড়িত থাকতে পারেন বা কারো দিনমজুরি পরিশ্রম করতে পারেন, রিক্সা চালাতে পারেন, কোনো সমস্যা নাই। আর রাজমিস্ত্রি কাজ করতে পারেন। আমি নিজে করছিলাম সেজন্য বললাম। রাজমিস্ত্রি কাজ এটাও ভালো। খুব একটা খারাপ না। বুঝতে পেরেছেন? কৃষি কাজ করতে পারেন। এগুলো যখন করবেন তখন আপনার বেনিফিটটা কি হবে? যখন আপনি কোনো রেগুলার এক্টিভিটিস এ যুক্ত থাকবেন যেটা আপনার ইনকামের সাথে সম্পর্কিত, তখন আপনি ইনকামের সাথে সম্পর্কিত অনেক বিষয় একসাথে নলেজ গেদার করবেন। কেমন? যখন আপনি মনে করেন যে আ কারো বাসায় দিনমজুরি কাজ করতেছেন, কথার কথা। তখন আপনার পরিশ্রম হবে। পরিশ্রম হলে তখন আপনার পড়াশোনার প্রতি আগ্রহটা বাড়বে। ফিজিক্যাল পরিশ্রম করলে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে। আচ্ছা, আরেকটা বিষয় আমি সিক্রেট শেয়ার করি। আমি এতদূর পড়াশোনা করতে পারছি শুধুমাত্র এই কারণে যে আমরা খুব গরিব ছিলাম। এবং আমরা খুব গরিব ছিলাম শুধুমাত্র এই কারণেই আমি কিন্তু মানুষের আ বাসায় গিয়ে প্রাইভেট পড়াইছিলাম। আবার মানুষের বাসায় গিয়ে দিনমজুরি কাজও করছিলাম। সো আমি যখন দিনমজুরি কাজ করি তখন ওই রোদ্রে মাঠে আমার মনে হয়েছিল যে আমি যদি, তখন আমার কাছে আর কোনো অল্টারনেটিভ ছিল না। আমার মনে হচ্ছিল যে দারিদ্রতা কিভাবে কাটানো যায় আমাদের। তো এটার জন্য সলিউশন কি হইতে পারে? আমার বাবা নিজে দিনমজুর। সো এখন আমিও যদি দিনমজুরি করি, সো আমার বাবা কিন্তু সেম কাজ করে আমাদের কি দারিদ্রতা ঘুচাইতে পারেনি বা দারিদ্রতা মুক্ত করতে পারেনি। সো আমি যদি ওই একই কাজ করি তাহলে আমিও পারবো না আমার ক্ষেত্রে, আমার সন্তানের ক্ষেত্রে হচ্ছে আমাদের দারিদ্রতাটা মুক্ত করতে। এখন তাহলে কি করা যায়? এখন আমরা তো ব্যবসা করতে পারি না বা ব্যবসা করার জন্য প্রয়োজনীয় মূলধনও আমাদের কাছে নাই। আমাদের কাছে অপশন একটাই, এবং সবাই গ্রামে যেটা আশা করে আরকি, পড়াশোনা কর, বড়লোক পড়াশোনা করে অনেক বড় হবি, বড় চাকরি করবি, তখন অটোমেটিক্যালি দারিদ্রতা চলে যাবে। সো এইটা ছাড়া আমাদের আর কোনো অপশন ছিল না। তো আমি যখন হচ্ছে ওই দিনমজুরি কাজ করতাম তখন মনে হইতো যে এই পরিশ্রমের কাজটা, এত পরিশ্রমের কাজ তো করা যাবে না। এই কাজটা দ্রুত ছাড়তে হবে এবং আমাকে পড়াশোনা করে দ্রুত একটা চাকরি নিতে হবে। সো বারবার যখনই আমি মাঠে যাইতাম তখনই মনে হইতো। সো আমার বেলায় তখন আমি কি করতাম? অঙ্কের সূত্রগুলা লিখে চলে যাইতাম। ক বিভাগের ছোট, ছোট সংজ্ঞাগুলো এগুলো লিখে চলে যেতাম। মাঠে কাজ করতাম। একটু ফাঁকে, ফাঁকে ওগুলো দেখতাম। ওইখানে আমার মুখস্থ হয়ে যেত। সো আরেকটা বিষয় আমি আপনাদের বলি, সিক্রেট এটা। আমি কিন্তু স্কুলে খুব কম গিয়েছি। খুব কম মানে খুব কম। মাসে এভারেজে ৩-৪ দিন এরকম হবে। আর যখন পরীক্ষা চলে আসে, পরীক্ষার ২ মাস আগে আমার থেকে রেগুলার স্টুডেন্ট আর কেউ নাই। শুক্রবার সহ প্রাইভেট পড়ি। বুঝতে পারছেন? শুধু মাসে ২ মাস এই পরীক্ষার ২ মাস আগে। আমাদের বেলায় তো পরীক্ষা ছিল ১ম সাময়িক পরীক্ষা, ২য় সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা। ১ম, ২য় সাময়িক পরীক্ষাতে তো শুধু পরীক্ষা দিয়ে চলে আসছি। আর পরবর্তীতে ফাইনালের আগে শুধু একটু ভালো করে পড়াশোনা করতাম। আর আমাকে ওইভাবে পড়াশোনা করতে হইতো না। কারণ আমি কোনো কিছু খুব দ্রুত বুঝে নিতাম। আমার কাছে গাইড ছিল। উম মানে গাইড দেখে, দেখে টুকে নিয়ে চলে যাইতাম। আমি আমাদের এদিকে পশ্চিম দিক বলে, যে পশ্চিম দিকে যেখানে মাঠে কাজ করি, ওখানে যেয়ে মুখস্থ করতাম, হয়ে যেত। সো এইটাই বলতেছি, আপনি যদি আলাদা জায়গায় পরিশ্রম করেন এবং আপনার পারিশ্রমিক যদি কম হয়, তাহলে আপনার মনে হবে যে আমার আরো পারিশ্রমিক প্রয়োজন। আরো পারিশ্রমিক প্রয়োজন, তাহলে কিভাবে এই প্রয়োজনটা পূরণ হবে? এই প্রয়োজনটা পূরণ হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে আপনাকে পড়াশোনা করে আপনাকে এমন কোনো কাজে ইনভলভ থাকতে হবে যেখানে পারিশ্রমিক আরো বেশি। এইটার জন্য অটোমেটিক আপনি মোটিভেট হয়ে যাবেন। এটা আমি হয়েছিলাম। আপনারা হয়তোবা অন্যভাবে হইতে পারেন। অন্যভাবে এত সহজে মোটিভেট হওয়া সম্ভব নয়। এইভাবে মোটিভেট হওয়া আমার মনে হয় সবচেয়ে বেশি সহজ। আপনাকে যখন ২ টা চয়েস দেওয়া হবে যে আপনি এই যে একটা ১০০ কেজি বস্তা
একবার 1 কিলোমিটার নিয়ে যাবেন, নাকি 2টা 50 কেজি বস্তা আপনি 2 বার 1 কিলোমিটার নিয়ে যাবেন? তো আপনি দ্বিতীয় নাম্বার অল্টারনেটিভটা কি করবেন? চুজ করবেন। সো একইভাবে আপনার হাতে যদি যখন ২ টা চয়েস আসবে যে আপনি বর্তমানে যে কাজটা করতেছেন এই লো সেলারির কাজটা করবেন সেম সময় দিয়ে, নাকি সেম সময় দিয়ে আপনি পড়াশোনা করে আরেকটু হাই সেলারিতে চলে যাবেন। সেটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে। মোটার উপর আমি বলতে চাচ্ছি, বিষয় কিন্তু অনেকগুলো আলাপ করলাম। প্রায় ২০ মিনিট সময় হয়ে গেছে। এত লম্বা সময় আলাপ করব এটা আমার টার্গেট ছিল না। আমি মনে করেছিলাম ১০ মিনিট আলাপ করব এবং এই বিষয়গুলো বলব, এগুলো আমি কোনো আগে থেকে প্রিপারেশন নেইনি। শুধু অনেকেই বলছে কমেন্টে, কমেন্টে না সরি, ইনবক্সে। সো তাদের জন্যই মূলত বলা। আমার ভিডিওটা সবার জন্য নাও, শুধুমাত্র কিছু শিক্ষার্থীদের জন্য। আর অনেকে জানতে চাচ্ছিলেন, এইজন্যই বলা মূলত। তো আশা করা যায় বুঝতে পেরেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আপনাদের ইনকামের একটা সোর্স তৈরি করা উচিত, একটা বা কয়েকটা। আপনি যখন ইনকামে ইনভলভ হয়ে যাবেন, তখন আরকি অনেক চ্যালেঞ্জ ফেস করবেন এবং তখন যদি আপনি চাকরির তুলনায় কম বেতন পান বা কম আয় করেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে পড়াশোনার প্রতি মোটিভেট হওয়ার চান্স অনেক বেশি থাকে। আর সেভিংস কেন করতে বলছি? ৳১,০০,০০০ বা ৳২,০০,০০০? দেখেন, অনার্স পাস হওয়ার সাথে, সাথে আপনাকে বড় চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে। এখন চাকরির জন্য প্রস্তুতি নিতে গিয়ে যদি আপনি অন্য জায়গায় ৫-৬ ঘন্টা কাজ করেন, তাহলে কি আপনি আল্টিমেটলি চাকরির প্রস্তুতি নিতে পারবেন? পারবেন না। তার উপর আবার চাকরির জন্য প্রস্তুতি নিতে গেলে আপনাকে হয়তোবা ড্রেস আ সম্পর্কে কিছু সতর্ক থাকতে হবে। মানে ড্রেস কিনতে হবে। আপনাকে সারভাইভ করতে হবে। আপনি খাবেন কি? থাকবেন কোথায়? সো এই বিষয়গুলোতে আপনার অনেক খরচ চলে যাবে। এরপর চাকরির বই নিতে হবে, তারপরে আবেদন করতে হবে। অনেক জায়গায় ট্রাভেল করতে হবে। এই যে এতগুলো কাজ করতে হবে, এইগুলো কাজ করা, এগুলো তো মুখ দিয়ে হবে না। শুকনা কথায় চিঁড়া ভিজে না। একটা কথা আছে না? সো এই যে কাজগুলো করতে আপনার পরে আপনার বাসা পঞ্চগড়, পরীক্ষার হল ঢাকা, কথার কথা, বা রংপুর। এই যে আপনি রংপুর যাবেন, রংপুর যাওয়ার জন্য ভাড়া লাগবে না? আচ্ছা, আপনি যদি যাই সারাদিন থাকবেন, খাইতে হবে না? খাইতে গেলে টাকা লাগবে না? সো এগুলো কি আপনার মনে হয় একদিনে হয়ে যাবে? একদিনে হবে না। আপনি যে আবেদন করবেন, আবেদন ফি দিতে হবে না? আপনি যে সিভি বানাবেন, টাকা লাগবে না? আপনি যে ড্রেসটা পরে যাবেন, ফরমাল ড্রেস, এটা সেলাই করতে টাকা লাগবে না? এটা কাপড়টা কিনতে টাকা লাগবে না? তারপরে চলে আসলেন ১ দিন ২ দিন। তারপরে যে আপনি খাবেন, থাকবেন কি? পড়বেন কি? এগুলোর জন্য টাকা লাগবে না? সো এখন যদি আপনি চাকরির প্রিপারেশন নেওয়ার সময় এই টাকাগুলো সংগ্রহ করতে ব্যস্ত হয়ে যান, তাহলে চাকরি পাইতে আপনার হয়তোবা অনেক বেশি সময় চলে যাবে। আর যাদের বিয়ে হয়ে গেছে তাদের তো অবস্থা আবার করুণ। কারণ তারা কিন্তু ফ্যামিলি মেইনটেইন করতে অনেক হিমশিম খাচ্ছে। তো ঠিক আছে, অনেক বিষয় আলাপ করলাম ভাঙাচোরাভাবে, এলোমেলোভাবে। আপনাদের সকলের শুভকামনা রেখে আজকে এ পর্যন্তই। আপনাদের তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন, ইনবক্সে করতে পারেন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।